বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, দলের সঙ্গে তার সম্পর্ক এতই গভীর যে কেউ চাইলেও বিএনপি থেকে তাকে উচ্ছেদ করতে পারবে না। বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার পেছনেও তার বিরাট অবদান ছিল বলে দাবি করেন তিনি। মাহমুদুল করিম চঞ্চলের একটি রিপোর্ট। বিএনপি থেকে রোববার রাতে বহিষ্কার হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে নিজের ধানমন্ডির বাড়িতে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার নাজমুল হুদা। গত কয়েকদিনে মিডিয়ায় তার দেয়া বক্তব্য দলের জন্য ক্ষতিকর ছিল না এমন দাবি করে তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটিতে অভিমত জানানোর সুযোগ না পেয়েই তিনি মিডিয়ায় কথা বলেছেন। চেয়ারপারসনকে তার মতামত জানাতে চেয়েছেন। আমি এই বহিষ্কার আদেশ মানি না, কারণ বিএনপির সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক এত বেশি ইনগ্রেইনড, এত বেশি এটা প্রথিত বিএনপির জন্মলগ্ন থেকে, যে এটাকে যে কেউ এভাবে উপরে ফেলতে পারে না। ম্যাডামকে রাজনীতিতে আনার ব্যাপারে স্বয়ং ম্যাডামও কিন্তু অস্বীকার করতে পারবেন না যে কতখানি অবদান আমাকে রাখতে হয়েছে। নাজমুল হুদা অভিযোগ করেন, আঞ্চলিকতার শিকার হয়েছেন তিনি। তাকে দল থেকে বহিষ্কারের পেছনে ব্যারিস্টার মওদুদ আহমদ সহ একটি চক্র কাজ করেছে বলে দাবি করেন তিনি। এবং জাতীয়তাবাদী আইনজীবীকে খণ্ড খণ্ড করার একটা পদক্ষেপ নেওয়া হলো। এটা কে করলো? এটা পেছনে মওদুদ আহমেদ। হি ইজ এ চ্যাম্পিয়ন অফ নোয়াখালী। দিস ম্যান ক্যানট বি দ্য চ্যাম্পিয়ন ফর দ্য হোল অফ বাংলাদেশ। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, সংবিধানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও প্রধান দুটি রাজনৈতিক দলের কারণে তা হচ্ছে না। বিরোধী দল সবসময় ক্ষমতা হারানোর পরে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন ডাক দেওয়া মানে হচ্ছে আমাদের দেশের নাগরিকের যে স্বতঃস্ফূর্ত ভোটের অধিকার, সেই অধিকারটাকে খর্ব করা। তাদের ইচ্ছা মতো ভোট দিতে তাদেরকে দিচ্ছেন না। আজকে আপনি এই আন্দোলন করে ক্ষমতায় যেতে চান, অর্থাৎ সংবিধানে যে শান্তিপূর্ণ প্রক্রিয়াতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে, সেটাকে সম্পূর্ণভাবে আপনি নস্যাৎ করে দিয়েছেন। আমি তো এই সংবিধান লঙ্ঘনের জন্য এই দুই নেত্রীকেই দায়ী করব। দুই নেত্রীকে এক টেবিলে বসানো এবং সুপ্রিম কোর্ট অঙ্গনে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। মাহমুদুল করিম চঞ্চল, চ্যানেল আই, ঢাকা। বিএনপি থেকে নাজমুল হুদার বহিষ্কারকে তুঘলকি কাণ্ড বলেছে আওয়ামী লীগ। দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, যেভাবে তাকে বহিষ্কার করা হয়েছে সেই একই কায়দায় ফিরিয়েও নেওয়া হবে তাকে। রিজি নেওয়াজের রিপোর্ট। জনতা প্রত্যাশা নামে সামাজিক সংগঠনের আয়োজনে সংসদীয় গণতন্ত্রের সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা। বিএনপি থেকে ব্যারিস্টার নাজমুল হুদার বহিষ্কারাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানান বিভিন্ন ইস্যুতে সরকারের খোলামেলা সমালোচনা করে এরই মধ্যে আলোচিত হয়ে ওঠা সরকার দলীয় সংসদ সদস্য ওবায়দুল কাদের। এর আগেও দেখেছি কিরকম জঘন্য উক্তি করার পর বিএনপি চেয়ারপারসন সম্পর্কে চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে এক কলমের খোঁচা বাদ দেওয়া হলো। আবার কোন এক রহস্যজনক কারণে হঠাৎ করে সব পদবি সহ তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। আচমকাই বিদায়, আচমকাই প্রত্যাবর্তন। এটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার রাজনীতি। এটা আওয়ামী লীগে সম্ভব নয়। বিরোধী দলকে অগণতান্ত্রিক আন্দোলনের পথ ছেড়ে সংসদে আসার আহ্বান জানিয়ে সরকারকেও সহনশীল হতে বলেন ওবায়দুল কাদের। বিরোধী দল সরকারের তত ক্ষতি করতে পারে না যতটা ক্ষতির কারণ সৃষ্টি করতে পারে চাটুকার মোসাহেবরা। 90-এর পর থেকে এ পর্যন্ত কোনো নির্বাচিত সরকারকে হরতাল করে ক্ষমতা থেকে নামানো যায়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারকেও জোর জবরদস্তি করে বিদায় করা যাবে না। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতাদের মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করা উচিত। প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলার ঘটনায় বিরোধী দল মিথ্যাচার করছে বলে অভিযোগ তাঁর। রিপোর্টে জানাচ্ছেন মোরসেলিন বাবলা। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। বিএনপি মহাসচিব বলেছিলেন, প্রধান বিচারপতির বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনা সরকারের সাজানো নাটক। ঘটনার সময় মামলা দায়ের এবং ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির বিষয়গুলোর মধ্যে যোগসাজশ কিংবা ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ ছিল তার। আইজি কমিশনার এদেরকেও এরাও খবর পেয়ে ওখানে যাচ্ছে, তখন
তা আমরা এটা অবশ্য আমি ঘড়ি ওইভাবে দেখি নাই, তবে 10:30টার পরে পত্রিকায় লেখা আছে, দেখলাম পরের দিন লিখছে যে আমি 11:15টায় গিয়েছি। যেটা সত্য সেটাকে আমরা মেনে নেব, কিন্তু মিথ্যা জিনিস বলাটা ঠিক নয়। আমি ওনাকে, আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে অনুরোধ করব, এবং অন্যান্য বিএনপির যে সকল নেতৃবৃন্দের এই ধরনের অভ্যাস আছে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা যাতে না বলেন। বোমা হামলার ঘটনায় যে 5 ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে তা সরকার নয়, পুলিশের পক্ষ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা পুলিশের ব্যাপার, এটা আমরা কোনো মামলা করিনি, আমাদের সরকারের পক্ষ থেকে মামলা করা হয়নি, এটা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কাজে সেটা পুলিশ তদন্ত সাপেক্ষে সেটা হয়তো করেছে, এটা তদন্তের ব্যাপার, তদন্ত করলে সেটা বেরিয়ে আসবে। বিরোধী দলের সাথে আমরা একসাথে মিলে কাজ করতে, কারণ দেশটা সবারই, সেই জন্য আপনারা দেখেছেন যে সেই ধরনের কোনো কর্মকাণ্ড আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী দল আন্দোলনের যতই কর্মসূচি ঘোষণা করুক না কেন, জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করবে সরকার। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য লুৎফর হাই সাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 73 বছর। লুৎফর হাই সাচ্চু বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাবেক মন্ত্রী এবং বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বীর উত্তমকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। তাঁর জানাজায় সব দল, মত ও পথের নেতাকর্মীরা শরিক হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ চৌধুরী। সকাল 10:30টায় লালবাগ মসজিদে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মীর শওকত আলীর প্রথম নামাজে জানাজা। অংশ নেন মেয়র সাদেক হোসেন খোকা এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ পুরনো ঢাকার মানুষ। জানাজা শেষে জন্মস্থান পুরনো ঢাকা থেকে মীর শওকত আলীর শেষ বিদায়। শেষ আশা তার দল বিএনপি অফিসে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজায় অংশ নেন খন্দকার দেলোয়ার হোসেন, আসম হান্নান শাহ, আব্দুল্লাহ আল নোমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুপুর 12:30টায় তৃতীয় জানাজা হয় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা সাহসী এই সাবেক সেনা কর্মকর্তাকে। শেষ শ্রদ্ধা জানান রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী দলের হলেও গণতন্ত্রের সংগ্রামে তার ভাই, বন্ধু, বোনেরা। আমাকে অত্যন্ত সম্মান করতেন, আপন জানতেন, আপা বলে ডাকতেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। সে জাতীয় বীর মুক্তিযোদ্ধা, তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। বাদজোহর ক্যান্টনমেন্টের চতুর্থ নামাজে জানাজা। এরপর বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশয়নে মীর শওকত আলী। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের নিকটাত্মীয়দের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত 3 জন বীরশ্রেষ্ঠ নিকটাত্মীয়, 3 জন বীর উত্তম, 6 জন বীর বিক্রম এবং 11 জন বীর প্রতীক সেনা সদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এবার আরও 5 লাখ পরীক্ষার্থী বাড়ছে প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায়। তবে বৃত্তির সংখ্যা 5,000 বেড়ে দাঁড়াচ্ছে 20,000-এ। আগামীকাল দ্বিতীয়বারের মতো সারা দেশে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। সঞ্জয় চাকের রিপোর্ট। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর নামি দামি প্রাথমিক বিদ্যালয়েও এখন পরীক্ষার প্রস্তুতি। 5 বছরের শিক্ষা শেষে প্রায় 25 লাখ শিক্ষার্থী প্রস্তুত প্রাথমিক শিক্ষার পাঠ পেরোতে। এদের বেশিরভাগই ছাত্রী। গত বছর প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশ নেয় 19,80,000 শিক্ষার্থী। এবার ইবতেদায়ী মাদ্রাসার প্রায় 3.5 লাখ যোগ হয়েছে, সংখ্যা দাঁড়িয়েছে 24,88,000। গতবার আমরা 50,000 বৃত্তি দিয়েছিলাম, 20,000 ট্যালেন্ট, 30,000 জেনারেল। এইবার আরো 5,000 বাড়বে, 55,000 হবে। আমরা চাচ্ছি যে আমরা এটা একটা অর্থ মন্ত্রণালয়ের একটা লাগে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এটার অনুমতি লাগে। সেখানে আমরা আরো চাচ্ছি যে আরো 20,000 করে যাতে বাড়ে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মন্ত্রী আশা করছেন এবারও নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে পরীক্ষার ফলাফল। আমাদের রেজাল্ট আমরা ডিসেম্বরের 22 থেকে 27 তারিখের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দেবো। গতবার আমরা সঠিক সময়ে রেজাল্ট দিতে আমরা সক্ষম হয়েছিলাম। 23 থেকে 26 নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে 6 দিন এই পরীক্ষা হবে। পরীক্ষার সময় 2 ঘন্টা করে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। চলে যাচ্ছি আমরা ইস্টার্ন ব্যাংক বিরতিতে, ফিরে এসে থাকছে। বাংলাদেশ বিমানে ফিরতি হজ ফ্লাইট শুরু। হজ পালনের তৃপ্তি থাকলেও ব্যবস্থা